দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের দৌড়ঝাঁপ, উন্নয়নের প্রতিশ্রুতি। দীর্ঘ ১৯ বছর পর কাল উত্তরবঙ্গ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। বগুড়া ৬ আসনে নেতাকর্মীদের উচ্ছ্বাস। বারবার ক্ষমতার পালা বদলেও ভাগ্য বদলায়নি ভোলার নারী ভোটারদের। আগামী নির্বাচন ঘিরে নিরাপদ জীবন ও সহিংসতামুক্ত কর্মপরিবেশ প্রত্যাশা। এবং আবারও আশ্বাসের বৃত্তিবন্দী তিস্তা মহাপরিকল্পনা। অপেক্ষা গড়ালো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত পর্যন্ত। নিজস্ব অর্থায়নে কাজ শুরুর দাবি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। বিএনপি, জামায়াত সহ জোটবদ্ধ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ি দাঁড়ি। সভা সমাবেশ সহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী, বরিশাল থেকে ফিরদাউস সোহাগ এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। প্রথমে চলে যাচ্ছে খুলনায় রামিমের কাছে। রামিম, জানাবেন খুলনায় প্রচারণা কেমন চলছে আর এই মুহূর্তে কোন দলের প্রার্থী প্রচারণায় নেমেছেন? খুলনায় কিন্তু যে নির্বাচনী এলাকাগুলো রয়েছে সেখানে প্রচারণা কিন্তু বেশ জমে উঠেছে। আজকে আমি কিন্তু এই মুহূর্তে ৩০ নম্বর ওয়ার্ডে রয়েছি নগরীর, এবং এখানে কিন্তু খুলনা ২ আসনের মধ্যে, এবং এই ২ আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা সকলে কিন্তু তাদের যে প্রচারণা সেটি তারা চালাচ্ছেন, এবং প্রার্থীদের পাশাপাশি তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে। তার নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে প্রচারণা চালাচ্ছেন, সমস্ত জায়গায় লিফলেট বিতরণ করছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, এবং তারা কিন্তু বলছেন যে এবার যদি তারা নির্বাচিত হতে পারে তাহলে এই শহরের বেশ উন্নয়ন কিন্তু তারা করবেন, এরকম কথা কিন্তু তারা বলছেন। এখানে নজরুল ইসলাম মঞ্জু পাশাপাশি খুলনায় আরও ২ আসনে কিন্তু আরও ২ জন প্রার্থী রয়েছেন। খেলাফত এবং জামাত ইসলামীর ২ জন প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেক প্রার্থী কিন্তু যাচ্ছেন বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে, এবং তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। খুলনায় কিন্তু বেশ উন্নয়ন প্রয়োজন, এবং সেই যতগুলো উন্নয়ন প্রয়োজন সব উন্নয়নগুলো তারা উল্লেখ করছেন, এবং তারা বলছেন যে সাধারণ মানুষের জন্য তারা কাজ করবেন, এবং সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং সেখানে লিফলেট বিতরণ করছেন জনে জনে। আপনি দেখতেই পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই মাঠে নেমে পড়েছেন, এই প্রচারণার মাঠে, এবং তারা যেটি বলছেন সাধারণ মানুষের কাছে যে খুলনায় কিন্তু বিশেষ করে শিল্পনগরী ছিল, সেই শিল্পনগরীর আঁকা কিন্তু খুলনা হারিয়েছে, তাই কর্মসংস্থানের সুযোগও কিন্তু অনেকটাই হারিয়েছিল, এবং সেই সব ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন সেটি কিন্তু বলছেন। সাধারণ মানুষ বলছেন যে প্রার্থীরা কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি দিয়ে থাকে নির্বাচনের আগে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেই প্রতিশ্রুতিগুলো ধুলায় মিশে যায়। তবে এবার যেন না হয় সেরকম, সে ব্যাপারেও কিন্তু প্রার্থীরা বিভিন্ন জায়গায় বলছেন। খুলনা ২ আসনে ৩ লাখ প্রায় ৩.৫ লাখেরও বেশি, এখানে কিন্তু সাড়ে তিন লাখেরও বেশি এখানে ভোটাররা রয়েছেন। তো সব মিলিয়ে বললে চলে যে খুলনায় কিন্তু প্রচারণা বেশ জমে উঠেছে। আমরা এই মুহূর্তে খুলনার পরিস্থিতি ছিল এবং আমরা এখন চলে যাব সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন, সেখানকার প্রচারণার পরিস্থিতি জানাবেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর এতক্ষণ খুলনা থেকে জানাচ্ছিলেন রামিম চৌধুরী। আমি রয়েছি এই মুহূর্তে সাভারের পৌরসভা এলাকায়। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন শরিক দলের যে এনসিপি রয়েছে, এনসিপির নেতাকর্মী এবং প্রার্থী দিলশান আরা পারুল, তিনি কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন। একটু যদি দেখাতে চাই, তারাও কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি সেমিনার শেষে, নির্বাচনী যে সেমিনার রয়েছে সেই সেমিনার শেষে কিন্তু তারা এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখতে পাচ্ছেন যে প্রার্থী ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং দিলশান আরা পারুলের দাবি তিনি একজন নারী প্রার্থী হিসাবে নারী ভোটার যারা রয়েছেন তাদের ভোট তিনি
খুব বেশি পাবেন এমন কথাই কিন্তু তিনি এমন প্রত্যাশাই কিন্তু তিনি করছেন। যদিও 7,47,070টি ভোট রয়েছে, প্রায় উল্লেখযোগ্য সংখ্যক মানে প্রায় অর্ধেকের কাছাকাছি কিন্তু নারী ভোটার রয়েছে। তো সে কারণে তিনি একজন নারী প্রার্থী হিসাবে কিন্তু বলছেন যে তিনি নারী ভোটারদের ভোট নিয়ে এগিয়ে থাকবেন এমন কথাই কিন্তু বলছেন। এবং তিনি নির্বাচিত হলে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, নারীদের কর্মসংস্থান সহ নানা রকমের প্রতিশ্রুতি কিন্তু তিনি দিচ্ছেন। যদিও ভোটের মাঠে তেমন একটা উত্তাপ না ছড়ালেও কিন্তু আমরা ঢিলেঢালাভাবে দেখছি সাভারের রাজনীতিতে খুব শক্তিশালী প্রার্থী না থাকায় কিন্তু বিএনপি এবং এনসিপি সহ কিন্তু প্রায় 8টি দল প্রতিদ্বন্দ্বিতা করছেন। শক্তিশালী প্রার্থী না হওয়ায় দেখা গেছে যে বিএনপির যে প্রচারণা সেটিও মোটামুটি চলছে এবং এনসিপি এবং বিএনপি ছাড়া আসলে মাঠে প্রচারণা চালাতে তেমন একটা কাউকে দেখা যাচ্ছে না। খুব বেশি উত্তাপও কিন্তু এখন নেই। তবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, এনসিপি রয়েছেন, তারা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা নির্বাচিত হলে সাভারের উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখবেন সেই ধরনের প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। এছাড়াও এনসিপি প্রার্থী দিলশান পারুল কিছুক্ষণ আগে তিনি অভিযোগ করছিলেন তার প্রচারণা চালাতে তাদের যে ছাত্রী সংস্থা রয়েছে জামাত ইসলামের ছাত্র শিবির, তার ছাত্রী সংস্থার লোকদেরকে প্রচারণা চালাতে বাধা দিচ্ছে এমন অভিযোগ কিন্তু এই এনসিপি প্রার্থী দিলশান পারুল বলছিলেন। তবে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমরা জানার চেষ্টা করেছি, বিএনপির প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু এই অভিযোগটি অস্বীকার করেছেন। তো মোটামুটি এই যে সকাল থেকে সন্ধ্যা অবধি যে ধরনের প্রচারণা এখানে চলছে এবং তারা বিভিন্ন প্রার্থীদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা নির্বাচিত হলে কি করবেন সেসব বিষয়ে। এছাড়া ভোটের যে পরিবেশ সেটি কিন্তু যথেষ্ট শান্ত রয়েছে, এখানে কোথাও তেমন কোনো বড় ধরনের অভিযোগ কিন্তু এখনো পাওয়া যায়নি। তবে এইবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 17 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন কে কখন ভোট দিবে, 12 তারিখ আসবে, সেই ক্ষণটির জন্য কিন্তু মুখিয়ে রয়েছে সাভার 19 আসনের ভোটাররা। এবং যেমনটি বলছিলাম যে এনসিপি প্রার্থী দিলশান পারুল নিশ্চিত করেছেন যে তিনি নারী প্রার্থী হওয়ার কারণে এখানকার নারী ভোটার যেহেতু প্রায় 3 লাখেরও বেশি, সে কারণে তিনি নারী ভোটারদের ভোট পেয়ে এগিয়ে থাকবেন এবং তিনি নির্বাচিত হলে নারী ভোটার সহ এলাকার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবেন এমন কথাই কিন্তু তিনি বলছিলেন। আমি সাভারের পৌরসভা থেকে এনসিপির প্রচারণা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলাম। এখন যাব বরিশালের কাছে, তিনি জানাবেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি ব্যারিস্টার ফুয়াদের গণসংযোগে। তিনি সকাল থেকে শুরু করেছেন গণসংযোগ। তিনি খানপুরা এলাকা থেকে শুরু করেছেন, বরিশালের বাবুগঞ্জ এলাকার। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। গণসংযোগকালে ব্যারিস্টার ফুয়াদ কিন্তু সাধারণ মানুষকে যেটি বলছেন এবং বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পর্যায়টা যেন বজায় থাকে সেই বিষয়টি তিনি নিশ্চিত করার জন্য জনগণকে ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এবং ভোট দেওয়ার পর যাতে ভোট কেন্দ্র পাহারা দেওয়া হয় সেই বিষয়টিও নিয়েও তিনি কথা বলেছেন। কিছুক্ষণ আগে ফুয়াদের সাথে আমাদের কথা হয়েছিল, তখন তিনি বলেছেন এবং জনসাধারণের উদ্দেশ্যে তিনি যে কথাটি বারবার বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে নির্বাচনের দিন কোনোভাবেই যাতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জনগণ যাতে ভোট কেন্দ্র না ছাড়ে এবং একইভাবে জনসাধারণকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার ভোট তার তিনি যেন দিতে পারেন সেই বিষয়টি তিনি নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। সকালবেলা আমরা দেখেছি যে ব্যারিস্টার ফুয়াদ সকাল 9টার দিকে বের হয়েছেন বাড়ি থেকে, তারপর থেকেই কিন্তু আমরা তার সঙ্গে রয়েছি এবং তিনি কিন্তু একটি কাজ করেছেন, সেটি হচ্ছে যে যেখানেই যাচ্ছেন জনসাধারণের একেবারে দোরগোড়ায় যাচ্ছেন, দোকানে দোকানে যাচ্ছেন, ঘর বাড়িতে যাচ্ছেন, সবার সাথে কোলাকুলি করছেন, বুক মেলাচ্ছেন এবং একটি কথা বলার চেষ্টা করছেন, সেটি হচ্ছে ভবিষ্যতে যেন বাংলাদেশটি একটি নিরাপদ বাংলাদেশ হয়, গণতান্ত্রিক বাংলাদেশ হয়, তার জন্য যা কিছু করা দরকার সেটি তিনি বোঝাবার চেষ্টা করছেন। একই সাথে তিনি হ্যাঁ না ভোটেও যেন সাধারণ মানুষ অংশগ্রহণ করে এবং নিজের বিবেক বুদ্ধি অনুসারে যেন নির্বাচনে অংশগ্রহণ করে সে বিষয়টি নিশ্চিত করার জন্য বলছেন। এতটুকু ছিল বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী জনসংযোগ থেকে। সবশেষ খবর, আমরা ফিরছি শাম্মীর কাছে।
দর্শক, সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে কাল রাজশাহী সহ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন নির্বাচনী জনসভায়। এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলীয় নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে নগরীর মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, তারেক রহমান দীর্ঘ সময় পর আসলে রাজশাহী যাচ্ছেন, তার সফরকে ঘিরে, জনসভা ঘিরে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আর দলীয় নেতাকর্মীরা আসলে কি বলছেন? স্বামী, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান রাজশাহী সফরে আসছেন এবং এবারে দলীয় চেয়ারম্যান হয়ে আসলে তার সফর। এটিকে ঘিরে রাজশাহীতে যেহেতু রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই ৩ জেলার সমন্বয়ের এই জনসভা, তাতে কিন্তু আসলে উপচে পড়া ভিড় হবে। এখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হবে, সেই নেতাকর্মীরা আসবেন এবং একই সাথে এই ৩ জেলার যারা বিএনপির প্রার্থী তাদেরকে পরিচয় করিয়ে দিবেন দলের চেয়ারম্যান। যার কারণে কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি কিন্তু আমরা দেখছি রাজশাহীর ঐতিহ্যবাহী ঐতিহাসিক যে মাদ্রাসা ময়দান রয়েছে সেখানে। আমরা দেখছি গেল ২-৩ দিন থেকে এখানে প্যান্ডেল থেকে শুরু করে স্টেজ এবং একই সাথে আশপাশের নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই আসলে এখানকার নেতাকর্মী যারা আছেন তারা এটি তদারকি করছেন এবং কাজ প্রায় শেষ মুহূর্তে। এইখানে সাধারণ মানুষের উপস্থিতি যেন খুব নিরবিচ্ছিন্নভাবে হতে পারে এবং দলীয় নেতাকে দেখার জন্য যে উপচে পড়া ভিড় থাকবে সেটি সামলানোর জন্য যাবতীয় ব্যবস্থাপনা এখানে কিন্তু করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত রাজশাহী মহানগরের নেতাকর্মীদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, আগামীকাল ঠিক বেলা ১২টার ফ্লাইটে তিনি রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে নামবেন। সেখান থেকে তারপরে তার যে গাড়িবহর সেই গাড়িবহর যোগে রাজশাহী নগরীর আমচত্বর থেকে সিটিহাট থেকে বন্ধ গেট, সেটি হয়ে লক্ষ্মীপুর হয়ে তারপরে এই মাঠে তিনি আসবেন এবং প্রায় ১:৩০ থেকে ২:৩০ সেই সময় তিনি আসলে বক্তৃতা করতে পারেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। এখানে স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা বলছেন যে রাজশাহী নির্বাচনী প্রচারণার পাশাপাশি রাজশাহীতে আসলে কি ধরনের কি প্রয়োজন সেটি আসলে তারা চেয়ারম্যানের সামনে তুলে ধরবেন এবং একই সাথে আগামী দিনে আসলে বিএনপির কি পরিকল্পনা বা চেয়ারম্যান তাদেরকে কি ধরনের নির্দেশনা দিচ্ছেন সেটির অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা এখানে অপেক্ষা করবেন এবং সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম তাদের চলবে। তো সামনে এখন পর্যন্ত বলা যায় যে তারেক রহমানের আগমন উপলক্ষে যে প্রস্তুতি সেটির সবকিছু শেষ হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। দীর্ঘ সময় পর কাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী থেকে সে খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। দীর্ঘ ১৯ বছর পর কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে জনসভাস্থল প্রস্তুতে ব্যস্ত নেতাকর্মীরা। বলছেন, বগুড়া ৬ আসন থেকে বিপুল ভোটে জয়ী করে সামনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। মাজিদুর রহমানের প্রতিবেদন আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বগুড়ার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাপকালে তাকে বলেছিলেন নিজ এলাকা ফুলতলায় একটি পার্কের কথা। ঘরের ছেলের ঘরে ফেরা উপলক্ষে তার উদ্যোগে নির্মিত পার্ক আনন্দ সরোবরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। ২০০৬ সালে তৈরি হওয়া এই পার্কটি রাজনৈতিক কারণে এতদিন অবহেলিত ছিল, এখন ফিরেছে নতুন রূপে। জায়গাটা অনেক পরিষ্কার হয়েছে, পাশে স্কুল কলেজ আছে, বাচ্চারা এখানে খেলতে পারবে। বিশেষ করে বাচ্চার অভিভাবক যারা আছে তারা অনেকটা সময় এখানে ব্যয় করতে পারবে। এখন যতটা সুন্দর করা হয়েছে সুন্দরটাকে ধরে রাখতে হবে, প্রশাসনের দৃষ্টি রাখতে হবে, প্লাস আমরা যারা এলাকার আছি সবাই এটা সুনজর যেন আমরা নিজেরা পরিষ্কার রাখতে পারি। আমার স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমরা দৌড়াদৌড়ি করতেছি, খেলতেছি। এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে। শুধু পার্ক নয়, তারেক রহমানের উদ্যোগে নির্মিত রাস্তাঘাট সহ সকল অবকাঠামো সাজানো হচ্ছে নতুন সাজে। নেতাকর্মীরা অধীর আগ্রহে আছেন তাদের প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করতে। এখন বগুড়ার মানুষ অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তাকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রকম প্রস্তুতি জেলা বিএনপির নেতৃত্বে সমস্ত অঙ্গদল এবং সাধারণ জনগণও তারা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। ১৯ বছর আগে দলের সিনিয়র মহাসচিব হিসেবে তারেক রহমান বগুড়ায় এসেছিলেন। প্রায় ২ দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন বগুড়ায়। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বগুড়াবাসী। নির্বাচনী আচরণবিধি মেনে সাজানো হয়েছে তার সফরের অনুষ্ঠানসূচি। ১৯ বছর পর নিজ জেলায় আগমন, তাও আবার নির্বাচনী প্রচারণার মাধ্যমে। তার নির্বাচনী এলাকা বগুড়া ৬ আসনে তারেক রহমান যে ভোট পাবে তা ইতিহাস সৃষ্টি করবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের।
দীর্ঘ ১৯ বছর পর তিনি যখন বগুড়ায় ফিরছেন, বগুড়াবাসীর প্রত্যাশা ঘরের সন্তান ঘরে ফিরে আসুক এবং বগুড়ার ৫০ লক্ষ মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আগামী দিন বগুড়া থেকে বিজয়ী করে আমরা চাই তিনি সারা বাংলাদেশের নেতৃত্ব দিবে। ২৯ জানুয়ারি বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা ছাড়াও নির্বাচনী মাঠে প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এখন বগুড়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ভোটের প্রচারণা বাড়ছে উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরে, যে অঞ্চলে নদী ভাঙন, শিক্ষা, বেকারত্ব সহ নানা ধরনের সমস্যার সমাধান চান ভোটাররা। যদিও উন্নয়নকে গুরুত্ব দিয়ে নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের কাছে টানতে চেষ্টা করছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, জানাবেন প্রার্থীরা আসলে কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আর ভোটাররা প্রার্থীদের কাছে কি কি প্রত্যাশা রাখছেন? সামনে লক্ষ্মীপুরের আসলে যে ৪টি নির্বাচনী আসন, এই ৪টি নির্বাচনী আসনে এবার প্রায় ১৬,৩৭,০০০ ভোটার রয়েছেন, যারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আসলে কে হচ্ছেন তাদের এই ৪টি আসনের আইন প্রণেতা সেটি নির্ধারণ করবেন। তো এই অঞ্চল আসলে উপকূলীয় জনপদ হলেও এখানে উন্নয়নের খুব একটা ছোঁয়া লাগেনি। এখানে একদিকে যেমন শিক্ষার, উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই, পাশাপাশি স্বাস্থ্যেরও বেহাল দশা, যোগাযোগের অবস্থা একেবারে ভঙ্গুর। তো এবার যারা ভোটার রয়েছেন তারা তাদের নির্বাচনী ইশতেহারেও এই বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি এই অঞ্চলের সবচেয়ে যে বড় সমস্যা সেটি হচ্ছে নদী ভাঙন। নদী ভাঙনের কবলে কিন্তু প্রতি বছরই এই অঞ্চলে কয়েক হাজার পরিবার যারা ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তো এখানকার যারা ভোটার রয়েছেন তারা বলছেন আসলে তাদের এবার যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে বেশ কিছু চাওয়া রয়েছে। এই চাওয়াগুলো আসলে যারা পূরণ করতে পারবেন তাদেরকেই কিন্তু এরা নির্বাচিত করবেন। তার মধ্যে প্রথমেই আছে নদী ভাঙন রোধে বিভিন্ন ধরনের স্থায়ী যে সমাধান সেটির ব্যবস্থা করা, পাশাপাশি এই এলাকায় যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থা সেটি উন্নত করা। এই লক্ষ্মীপুর স্বাধীনতার পরও এখানে কিন্তু এখনও যাতায়াতের অবস্থা খুবই দুর্বেগতিক। এখানের রাস্তাগুলোর অবস্থা একেবারে ভাঙাচোরা এবং এখানে কোনো রেল যোগাযোগ নেই। নৌপথ থাকলেও এখানে একটি নদীবন্দর হওয়ার কথা ছিল, যেটিও কিন্তু গড়ে ওঠেনি, যার কারণে এই অঞ্চলের মানুষের ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে কিন্তু বেশ বেগ পেতে হয়। পাশাপাশি এখানে যেই হাসপাতালটি রয়েছে সরকারি, সেটি কেবলমাত্র 50 শয্যার। বিশাল জনগোষ্ঠীর এই অঞ্চলে মাত্র 50 শয্যার একটি হাসপাতাল দিয়ে কিন্তু আসলে চিকিৎসা সেবা দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। পাশাপাশি এখানে বেসরকারি পর্যায়েও ভালো মানের কোনো হাসপাতাল গড়ে ওঠেনি। এই অঞ্চলে শিক্ষার জন্য আসলে তেমন ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানও নেই। আমি যেই জায়গাটিতে আছি সেখানে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এটি ছাড়া এখানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এখানের ভোটাররা চাচ্ছেন এখানে যাতে যে সকল প্রার্থীরা এই সকল বিষয়গুলোতে নজর দিবেন তাদেরকেই তারা আসলে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তো এই ছিল আসলে আমার কাছে এখানকার সবশেষ। কুমিল্লার দেবিদ্বারে এনসিপির নির্বাচনী পদযাত্রা ও গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার প্রচারণার অংশ নিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কুমিল্লা ৪ আসনে শাপলাকলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন প্রচারণা কেমন দেখছেন আর এনসিপি নেতারা আসলে কি বলছেন? আমরা এখানে এনসিপি যে নির্বাচনী পদযাত্রা সেখানে বক্তব্য রাখবেন এনসিপি যিনি নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে এই নির্বাচনী পথসভাতে উপস্থিত থাকবেন এনসিপির যে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। আমরা এই যে দেবিদ্বার উপজেলা নির্বাচনী পথসভা এখানে বর্তমানে স্থানীয় এবং কেন্দ্রীয় এনসিপি নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। তাদের কথা হচ্ছে সংস্কার, সুশাসন এবং দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং গণভোট হ্যাঁ জয়যুক্ত করার যে প্রচারণা সেটির উদ্দেশ্যেই মূলত আজকের এই পদযাত্রা। তারা বলছেন যে এনসিপির শুধু এই পদযাত্রায় শুধু হ্যাঁ ভোট নয়, জোটের প্রত্যেকটি যিনি প্রার্থী রয়েছেন যে সকল আসনগুলোতে সে সকল আসনের প্রার্থীদের 11 সদস্যের যে জোট সে জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করছেন তারা সাধারণ মানুষের কাছে।
তারা বলছেন যে গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল দেশে একটি সার্বভৌমত্ব এবং দেশের নাগরিকদের যে চাওয়া পাওয়া সেটি পূরণ করার জন্য এনসিপি এবং 11 দলীয় জোট ক্ষমতায় না আসা পর্যন্ত এই মানুষের এবং প্রান্তিক জনগোষ্ঠীর যে প্রত্যাশা সেটি পূরণ করা সম্ভব হবে না। স্থানীয়রা বক্তব্য বলছেন যে বিভিন্ন দলের বা তারা যে প্রতিদ্বন্দ্বী দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির নেতৃবৃন্দ বলছেন যে তারা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড নামে যে প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি, এটি মানুষকে আসলে মানুষকে উপকার নয়, উল্টো অপকারটাই তারা করবেন। কারণ হচ্ছে এই যে মানুষকে ভাতার মাধ্যমে তাদেরকে কর্মহীন করা, অথচ তারা যদি কর্মসংস্থান বাড়াতে পারে তাহলে জনগোষ্ঠী তারা আরও সুবিধাগুলো পাবে। তো গতকালকে কুমিল্লার শহরে এই পথসভা শুরু হয়েছে, পথসভা হয়েছিল। আজকে দেববিদ্যারে চলছে, এরপরে মুরাদনগরে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাকে ঘিরে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে এবং সার্বিক সকল কিছু মিলিয়ে পদযাত্রাটা খুব সুন্দরভাবেই চলছে। তো এই ছিল কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন মাসুদ আলম। আবারও আশ্বাসের বৃত্তে বন্দী তিস্তা মহাপরিকল্পনা। চলতি জানুয়ারিতে কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েও কথা রাখতে পারল না অন্তর্বর্তী সরকার। দফায় দফায় গণশুনানি সমীক্ষা সত্ত্বেও ভূ রাজনীতির দোহাই দিয়ে ঝুলে থাকা এই স্বপ্নের অপেক্ষা গড়ালো নতুন সরকারের সিদ্ধান্তের উপর। বিস্তারিত জানাচ্ছেন মোকাররম হোসাইন। তিস্তার দুঃখ ঘুচল না এবারও, মরা নদীতে হলো না পানির সঞ্চার। বসতভিটা হারানো কিংবা ঘর ভাঙা মানুষের হারানো সম্পদ পুনরুদ্ধারের আশা আবারও রূপ নিল অপেক্ষায়। কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। 2025-এর জুলাই এক প্রকার ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেওয়া হয়েছিল 2026 সালের জানুয়ারিতেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, যেখানে বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে বিনিয়োগ করার কথা ছিল। বলা হয়েছিল 10 বছর মেয়াদে প্রকল্পের ব্যয় হবে 12,000 কোটি টাকা। প্রথমে 5 বছরের সেচ, ভাঙনরোধ, স্থায়ী বাঁধ নির্মাণকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হবে তিস্তা ঘিরে মহাপরিকল্পনার কাজ। এই তিস্তা মহাপরিকল্পনার তবে চীনা রাষ্ট্রদূত সহ পানি সম্পদ উপদেষ্টার সবশেষ রংপুর সফরে স্পষ্ট হলো সহসায় শুরু হচ্ছে না 1.5 দশক ধরে ঝুলে থাকা এই মহাপরিকল্পনার কোনো কাজ। যেটা গত 1 জানুয়ারি উদ্বোধন করার কথা তারা বলেছিল সেটি কিন্তু হয়নি। কিন্তু আমরা জানি যে অতীতে রাজনৈতিক সরকার এই কাজটি এইভাবে ঝুলে রেখে করতে পারে নাই। আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে তারাও কথা দিয়ে কথা রাখবে কিনা জানি না। সুতরাং এই আন্দোলন করে কিভাবে আদায় করতে হয় সে কাজটিও আমরা করব, সে প্রস্তুতি আমাদের আছে। এদিকে বিনিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় নিজস্ব বরাদ্দের অর্থে অন্তত কাজ শুরুর দাবিও জোরালো হচ্ছে তিস্তা পাড়ের মানুষের। এতে অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদে কাজের দৃশ্যমান অগ্রগতি না হলেও পরবর্তী সরকারের জন্য প্রকল্প এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছেন নদী ঘিরে আন্দোলনের নেতারা। তিস্তা আন্দোলন এখন এই অঞ্চলের 2 কোটি মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। নদীর জন্য এত বড় আন্দোলন পৃথিবীর অন্য কোনো দেশে হয়েছে বলে আমাদের জানা নেই। এই অঞ্চলের মানুষ আন্দোলন করে হতাশাগ্রস্ত হয়, এখন বলতেছে এইটা আর জীবনে হবে না ভাই। জন্য মানুষের আলোর প্রদীপটা জ্বালিয়ে রাখার জন্য এই সরকারকে দ্রুত একটা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা। আমরা মনে করি ভারত এবং চীনের মধ্যে যে মধ্যকার সম্পর্ক আগে এক সময় বৈরী ছিল, কিন্তু এখন কিন্তু সেই সম্পর্ক নাই। এখন তাদের সম্পর্ক বন্ধুত্বের দিকে গেছে। সুতরাং আমরা মনে করি ইন্ডিয়া এটাতে কোনো বাধা দেবে না, এটি কাজ শুরু করবে বলে আমরা বিশ্বাস করি। অভিন্ন নদী হওয়া সত্ত্বেও ভারতের একতরফা পানি প্রত্যাহারে রংপুর বিভাগের 5 জেলা ছুঁয়ে প্রবাহিত তিস্তা নদী ভুগছে পানি শূন্যতায়। আর স্বল্প বৃষ্টিতেই উজানের ঢলে সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি। এমন পরিস্থিতিতে নদী ঘিরে নানা উন্নয়নের আশ্বাস ঝুলে আছে 1 যুগ ধরে। প্রকল্প বাস্তবায়নে 12,000 কোটি টাকায় ব্যয় অনুমান করে সমীক্ষা শেষ করেছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম পর্যায়ে চীন থেকে 6,700 কোটি টাকার ঋণ চেয়েছে বাংলাদেশ সরকার। সরকার আসে সরকার যায়, লম্বা হয় তিস্তা ঘিরে প্রতিশ্রুতির বহর। অন্তর্বর্তীকালীন সরকারের কোর্টে যখন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বল, তখনও এই সরকার গোল দিতে ব্যর্থ। আবারও বল ঠেলে দেওয়া হলো নির্বাচিত সরকারের হাতে। তবে এই পরিকল্পনা কিভাবে, কখন এবং কোন উপায়ে বাস্তবায়ন হবে সেটির স্পষ্ট কোনো ব্যাখ্যা মিলল না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সবশেষ সফরে। তাই আবারও অপেক্ষা, আবারও দিন গণনা তিস্তা বিদগ্ধ 5 জেলার 2 কোটি মানুষের। রংপুরের কাউনিয়া থেকে মোকাররম হোসাইন, এখন।
ময়মনসিংহে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইছেন তারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন প্রচারণায় প্রার্থীরা অংশ নিয়ে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর ভোটাররা প্রার্থীদের কাছে প্রত্যাশা কি রাখছেন? ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে ময়মনসিংহ জেলার সবগুলো আসনেই এখন নির্বাচনী প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যারা প্রার্থী হয়েছেন তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন এবং নানাভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আমরা এখন যে জায়গাটিতে আছি সেই জায়গাটি হচ্ছে ময়মনসিংহের ভয়েলকান্দি এলাকা, শান্তিপাড়া। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার নাসির উদ্দিন, তিনি এখানে জনসংযোগ করছেন। আমরা এখন তার সাথে রয়েছি। আমরা এখানে যেটি দেখছি যে তিনি বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের কাছে তিনি এলাকাবাসীর যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য কিন্তু তাদের কথা বলছেন এবং আমরা তার সাথে রয়েছি সকাল থেকেই। তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং প্রার্থীদের সাথে তিনি কথা বলছেন, জনসংযোগ করছেন এবং তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে যে এলাকায় যাচ্ছেন সেই এলাকার যে স্থানীয় সমস্যাগুলো রয়েছে সেই সমাধানের সমাধানের জন্য যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও কিন্তু তাদের স্থানীয় সমস্যা সমাধানের জন্য যারা প্রার্থী আসছেন তাদের কাছে তাদের অভাব অভিযোগ তুলে ধরছেন এবং প্রার্থীরা সেই অনুযায়ী কাজ করবেন বলে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা আছি এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী ময়মনসিংহ 4 সদর আসনে যিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন, তার সাথে রয়েছি এবং তিনি যেটি বলছেন যে তিনি এলাকায় যাচ্ছেন এবং ভোটারদের কাছে তার যে ময়মনসিংহ 4 আসনে তিনি কি কাজ করতে চান সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সকাল 10টার দিকে বড় তাকিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বড় তাকিয়া বাজারে মাদ্রাসার সামনে যাত্রীবাহী একটি সিএনজি দাঁড়িয়েছিল। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও সিএনজি দুটি পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 শিক্ষার্থী নিহত হয়। আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মহাসড়কে কিছুটা যানজট তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাকৃতিক সৌন্দর্য আর গ্যাস বিদ্যুতে সমৃদ্ধশালী জেলা হয়েও বারবার ক্ষমতার পালা বদলেও ভাগ্য বদলায়নি ভোলার নারী ভোটারদের। নির্বাচন ঘিরে এবার বদলের প্রত্যাশায় এ জেলার নারীরা। নিরাপদ জীবন, সহিংসতামুক্ত পরিবেশ আর কর্মসংস্থান নিশ্চিত করতে উন্নয়নমুখী নেতৃত্ব চান তারা। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন আর ছবি তুলেছেন অঙ্কুর রায়। দ্বীপ জেলা ভোলায় ভোটের মাঠে এখন বড় শক্তি নারী ভোটাররা। জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 16,92,688 জন, যার মধ্যে নারী ভোটার 8,12,775 জন। জেলায় গড়ে উঠেছে নারী উদ্যোক্তাদের নতুন প্রজন্ম। সহজ শর্তের ঋণ ও প্রশিক্ষণের অভাবে অনেক উদ্যোগ থেমে যাচ্ছে। আর নারী শিক্ষার্থীরা বলছেন নিরাপদ শিক্ষা পরিবেশ ও ভোলাতেই কর্মসংস্থানের সুযোগ। বিনা সুদের ঋণটা পাই যাতে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি বা নতুন যারা শুরু করেছি তাদের কার্যক্রম যেন সহজতর হয়। নারীদের সেফটি জিনিসটা একটু ভালোভাবে এটা নজর দেওয়া হোক। ভোলায় পারিবারিক ও সামাজিক সহিংসতার শিকার নারীর সংখ্যাও উদ্বেগজনক। অনেক নারী আইনের আশ্রয় নিলেও বিচার পেতে দেরি হয়। কেউ কেউ পান না কাঙ্ক্ষিত ন্যায় বিচার। কর্মক্ষেত্রে যাতে তারা সুযোগ সুবিধা পায়। নির্যাতনের শিকার যে নারী যারা আসেন তাদেরকে তারা এমনভাবে আনে যে তারা অফিস পর্যন্ত আনার যে ব্যয়টা তারাও যদি সেখানে সহযোগিতাটা করে আর আইনের যে লিগ্যাল এডের আইনজীবী যারা রাখে তারাও যেন তাদেরকে সঠিক সময়টা দেয়। বিচ্ছিন্ন দ্বীপ জেলা হলেও ভোটের সিদ্ধান্তে পিছিয়ে নেই ভোলার নারীরা। নিরাপদ জীবন আর সম্মানের রাজনীতি, এই প্রত্যাশা নিয়েই তারা তাকিয়ে আছে নতুন সরকারের দিকে। ইমতিয়াজুর রহমান, এখন,
ভোলা। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ ও ককটেল উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার মধ্যরাতে শহরের শিমরালকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব ৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত টিন শেড ঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দেশীয় অস্ত্র, কার্তুজ ও 5টি ককটেল উদ্ধার করা হয়। র্যাব ৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নূর নবী জানান, উদ্ধারকৃত ককটেলগুলো র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদে নিষ্ক্রিয় করেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলা বারুদ সদর মডেল থানায় জমা দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। দর্শক, এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।